হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের অনুপাত সমানুপাতের এসএসসি সিজিএল মেন্সের 2018 যে পেপারটা আমাদের চলছিল, যে সিরিজটা চলছিল, তার পার্ট 2 করব। দেখো, এই ম্যাথগুলো যদি আমাদের করা যায় তাহলে কিন্তু আমাদের যে বেসিক তো আমরা শিখে নিয়েছি টাইপ ওয়াইজ, বাট অ্যাডভান্স লেভেলের কিন্তু সব কিছু কমপ্লিট করতে পারবো। সামনে যে এক্সামগুলো আসবে, সেন্ট্রালের, পিএসসির অঙ্ক তো আরামসে হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। এছাড়াও রেলওয়ে থেকে শুরু করে এসএসসি, এমটিএ, সিএইচএসএল, সিজিএল সমস্ত পরীক্ষার কিন্তু টাইপ যেগুলো আসে সেইগুলো যেমন অ্যাডভান্স লেভেলগুলো আমরা কিন্তু শিখে যাবো। তাহলে দেরি না করে সরাসরি যাবো ক্লাসে। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? বলছে একটা অফিসে মোট কর্মচারীর 5/8 পুরুষ এবং বাকিরা মহিলা। তাহলে পুরুষদের সংখ্যার 2/5 নন টেকনিক্যাল কর্মী এবং 2/3 মহিলা টেকনিক্যাল কর্মী। দেখো, 2/5 পুরুষদের যে 2/5 বলেছে, এরা কিন্তু নন টেকনিক্যাল, ঠিক আছে? নন টেকনিক্যাল, এরা টেকনিক্যাল নয়, নন টেকনিক্যাল। কিন্তু 2/3 মহিলা যেটা বলেছে সেটা কিন্তু টেকনিক্যাল কর্মী, ঠিক আছে? তাহলে মোট কর্মচারীর কত ভাগ কারিগরি কর্মী, এটা তোমাদের বলতে হবে। সর্বপ্রথম কি বলছে যে অফিসে 5/8 হচ্ছে পুরুষ, বাকিরা মহিলা। মানে সবার প্রথম কথা হচ্ছে যে 5/8 এই যে বস্তুটা বলে দিয়েছে, এই 8 মানে কি? 8 মানে হচ্ছে মোট কর্মচারী। 8 মানে কি? 8 মানে হচ্ছে মোট কর্মচারী। তাহলে মোট কর্মচারী কত বলে দিয়েছে? 8। 5/8 মানে 5 জন। তাহলে কে? এই কর্মচারী 8 জনের মধ্যে 5 জন হচ্ছে পুরুষ। 8-এর মধ্যে 5 জন পুরুষ, কারণ 5/8 পুরুষ বলে দিয়েছে। তাহলে মহিলা কতজন হবে? তাহলে মহিলা হবে 3 জন, কারণ 5 আর 3 8। 5 আর 3 জন মহিলা হলে তবেই তো মোট কর্মচারী 8 জন হবে, তাই না? এবার বলেছে যে পুরুষদের 2/5 নন টেকনিক্যাল এবং মহিলাদের 2/3 হচ্ছে টেকনিক্যাল। ভালো কথা। এই হিসাবে সুবিধার জন্য একটা কাজ করা যায়। দেখো তো, দুভাবে করব, ঠিক আছে? কিভাবে করা যায়, যেটা তোমাদের সুবিধা হবে সেটা করব। আমি ধরে নিলাম 5 নয়, এটাকে ধরে নিলাম 500 ধরতে পারি। মোট ধরে নিলাম 800 জন, তার মধ্যে 500 জন পুরুষ আর 300 জন মহিলা। এটা না ধরেও করে দেখাবো, ঠিক আছে? কিভাবে করা যেতে পারে। এবারে বলছে যে পুরুষদের সংখ্যার 2/5 নন টেকনিক্যাল। ভালো কথা। মানে 5-এর 2/5 বার করব, মানে 500-র 2/5 বার করব। 500-র 2/5 কি হবে? 500 গুণিত 2/5। কাটাকুটি করলে কত হচ্ছে? 100, মানে 100 গুণ 2 মানে 200। তাহলে 200 জন হচ্ছে তারা কি? নন টেক। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারবো যে 300 জন টেকনিক্যাল। কেন 300 জন বলতে পারলাম? কারণ 500 জনের মধ্যে 200 জন যদি নন টেকনিক্যাল হয়, খুব স্বাভাবিকভাবে 300 জন নন টেকনিক্যাল হবে, ঠিক আছে? এবার মহিলাদের অপশানে চলে আসি। মহিলাদের কথা কি বলছে? মহিলাদের বলছে 2/3 টেকনিক্যাল। তাহলে 2/3 যদি টেকনিক্যাল হয়, ভালো করে দেখো, মহিলাদের কত টেকনিক্যাল বলছে? 2/3 টেকনিক্যাল। তাহলে 300-র 2/3, তাহলে কত হবে? 200 জন। মানে কাটাকুটি করলে 100, তাহলে 100 গুণ 2 মানে হচ্ছে 200 জন। মহিলাদের 300 জনের মধ্যে 200 জন কি হয়ে গেল? এরা টেকনিক্যাল, ঠিক আছে? তাহলে 200 জন যদি টেকনিক্যাল হয়ে যায়, তাহলে এখানে মোট মহিলা আছে 300 জন, তাহলে 100 জন হয়ে যাবে নন টেকনিক্যাল হয়ে যাবে। এই তো আমার ফরমেশনটা, ঠিক আছে? এখানে হিসাবটা করেছি, এই দুটো হিসাব মুছে দাও। এই হচ্ছে আমার হিসাব, ঠিক আছে? এবার কি বলেছে? যে মোট
কর্মচারীর কত ভাগ কারিগরি শ্রমিক। কারিগরি শ্রমিক মানে কি? কারিগরি শ্রমিক মানে হচ্ছে টেকনিক্যাল শ্রমিক, টেকনিক্যাল, তার মানে কতজন কারিগরি শ্রমিক বা টেকনিক্যাল শ্রমিক কতজন। তাহলে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি 200 জন হচ্ছে মহিলা যারা টেকনিক্যাল, আর 300 জন পুরুষ যারা টেকনিক্যাল। তাহলে 300 আর 200 কতজন হলো? 500 জন কর্মচারী যারা হচ্ছে পুরুষ, বলছি যারা হচ্ছে টেকনিক্যাল লোক, মানে কারিগরি শিক্ষার লোক। তাহলে মোট কর্মচারী কত ধরেছি? এখানে 8 জন ধরেছি। মোট কর্মচারী কত? 8 জন ধরেছি। তাহলে কিভাবে করব এটা? মোট কর্মচারী হচ্ছে 8 মানে 800 ধরেছি এখানে, কারণ এখানে কত ধরেছি? 800। তাহলে কাটাকুটি করলে 2 শূন্য কাটছে, তাহলে হয়ে যাচ্ছে 5/8। বোঝা গেল? এবার ধরো তুমি চাইছো যে আমি কিছু ধরবো না, এগুলো 200-300 ধরবো না। হ্যাঁ, তা না ধরেও করা যাবে, এই পোর্শনটা না ধরেও করা যাবে, অসুবিধা নেই। কিভাবে করব? এখানে কি কি বলে দিয়েছে দেখো। প্রথমে বলে দিয়েছে যে পুরুষদের মধ্যে 2/5 নন টেকনিক্যাল। এই প্রসেসটা আমি বলবো আরো সহজ, আগেরটার থেকেও সহজ। কিভাবে বলছে? 2/5 নন টেকনিক্যাল। কাদের মধ্যে? পুরুষদের মধ্যে। পুরুষ কতজন আছে? 5 জন। 5 জনের 2/5 হচ্ছে নন টেকনিক্যাল। তাহলে 5-এর 2/5 বার করলে কি হবে? 5 গুণ 2 পাই 5, তার মানে বেরোচ্ছে 2 জন। তার মানে 2 জন নন টেকনিক্যাল। তাহলে 2 জন যদি নন টেকনিক্যাল হয়, 3 জন তাহলে টেকনিক্যাল, ঠিক কিনা? একই রকম ভাবে মহিলাদের 3 জনের মধ্যে 2/3 মহিলা টেকনিক্যাল। 2/3 মানে গুণ 2/3, তাহলে 3 গুণ 2/3 করলে কত হবে? কাটাকাটি করলে এখানে 2 থাকছে। তাহলে 2 জন যেটা হচ্ছে সেটা হচ্ছে টেকনিক্যাল। তাহলে বাকি পরে রইলো 3 জনের মধ্যে 2 জন যদি টেকনিক্যাল হয়, তাহলে 1 জন পরে রইলো যে নন টেকনিক্যাল। তাহলে 1 জন যে পড়ে রইলো সে হয়ে গেল নন টেকনিক্যাল। বাস, আমার কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে, আর সবটাই হয়ে গেছে। তাহলে বলেছে মোট কর্মচারীর কারিগরি শ্রমিক কত? মোট কর্মচারী কত? 8 জন। আর কারিগরি মানে টেকনিক্যাল কজন? এখানে 3 জন, এখানে 2 জন। তাহলে 3 আর 2 কত হচ্ছে? 5 জন। কতজনের মধ্যে? মোট শ্রমিক 8 জন। তাহলে 5/8, এই হচ্ছে আমাদের কারিগরি শ্রমিক। দেখো বোঝা গেল কিনা? যেভাবে আমাদের সবচেয়ে ছোট আর তাড়াতাড়ি করতে হবে, মানে করা যাবে সেভাবে করতে হবে। কারণ তুমি যখন সিজিএল দিতে যাবে, একটা কোশ্চেনের ক্ষেত্রে হয়তো 36 সেকেন্ড টাইম পাবে, তার মধ্যেই কমপ্লিট করতে হবে। এটা একটা ভাইটাল ব্যাপার যে তোমাকে টাইমের মধ্যে কভার করতে হবে, নাহলে মানে টাইম চলে গেল, মার্কস 1 পেলাম, তার তো কোনো ভ্যালু হবে না। স্পিডে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করতে পারি, সেটা হচ্ছে বেশিভাবে দেখার। চলো নেক্সট ম্যাথটা করি। দেখো 2 নম্বরের এই ম্যাথটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে যে সিজিএল মানেই যে সবসময় একদম কঠিন কোশ্চেন দেবে এমন কিন্তু কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এটা কি বলছে দেখো, ABCD কে এমনভাবে ভাগ করা হলো যাতে A এবং B এর অনুপাত হলো 2:3, B এবং C এর অনুপাত হলো 1:2 এবং C/D এর অনুপাত হলো 3:4। যদি A এবং D এর শেয়ারের মধ্যে পার্থক্য হলো 648 টাকা, তাহলে তাদের সমষ্টি কত হবে? কি করে করব? এটা আমরা জানি, এই প্রসেস আমরা বহুবার করেছি। A B C D, ঠিক আছে? কি A অনুপাত B কত? না 2:3। A অনুপাত B কত? 2:3। 2:3। B অনুপাত C কত? B অনুপাত C হচ্ছে 1:2। কত বলেছে? 1:2, ঠিক আছে? C/D মানে কত? 3:4, ঠিক আছে? তাহলে আমাদের A/B/C/D এর অনুপাত বার করতে হবে। কি শিখেছিলাম?
যে এই পাশে যেটা আছে যত ফাঁকা আছে সব জায়গায় লিখে দেব। কত লিখব? দেখো 3 লিখব, এখানেও 3 লিখব। আচ্ছা, এর ডান পাশ ফাঁকা আছে, 2 আছে, 2 এর ডান পাশ ফাঁকা, কি লিখব? 2 লিখব। 3 এর বাঁ পাশ ফাঁকা, কি লিখব? 3 এর বাঁ পাশে 3 লিখব। আবার 3 এর বাঁ পাশে 3 লিখব। ক্লিয়ার? ওকে, এখানটা একটা গ্যাপ আছে। 1 এর বাঁ পাশ ফাঁকা, 1 এর বাঁ পাশে 1 লিখব। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এবার আমি এই লাইন ওয়াইজ দেখব, এই লাইন ওয়াইজ, এই লাইন ওয়াইজ, এই লাইন ওয়াইজ কি কমন যাচ্ছে। দেখো আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা থেকে 3 3 3 আর এখানে 3 কমন গেল। আর এটাও দেখতে পাচ্ছি 2 না, 2 আর কমন যাচ্ছে না। তাহলে আমার পড়ে রয়েছে কত? যা থাকবে এই লাইন বরাবর গুণ করব। 2 আর 1 আছে, 2 একে 2 গুণ করলাম। 3 আর 1 আছে, 3 একে 3 গুণ করলাম। 3 আর 2 আছে, তাহলে 3 দুগুণে 6 গুণ করলাম। আর কি আছে? 2 আছে আর 4 আছে, 4 দুগুণে 8 গুণ করলাম। তাহলে এই আমি অনুপাত হয়ে গেলাম। কার অনুপাত? ABCD এর অনুপাত। এবার এখানে কি বলেছে যে A এবং D এর শেয়ারের পার্থক্য হচ্ছে 648 টাকা। তাহলে A এর শেয়ার হচ্ছে 2, D এর শেয়ার হচ্ছে 8। তাহলে 8 মাইনাস 2 কত হচ্ছে? 6 হচ্ছে, তাই তো? তাহলে 6 এর ভ্যালু কত বলছে? 648 টাকা। 6 এর ভ্যালু কত বলছে? 648 টাকা। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 648 ডিভাইড বাই 6। তাহলে কত হচ্ছে? 6 একে 6 0, 6 8 48, তাহলে 108। ক্লিয়ার? তাহলে এটা কার ভ্যালু বেরোলো? এটা ভ্যালু হলো 1 এর ভ্যালু। তাহলে এবার আমাদের এখানে কি করতে হবে? এবার সবার ভ্যালু বার করতে হবে। তাহলে সবার ভ্যালু মানে সব কটাকে আমরা কি করব? যোগ করব। মানে 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 8 যোগ করলে কত হবে? দেখো 6 আর 4 10 আর 4 14, 15 16 17 18 19, মানে আমাকে কি করতে হবে? 19 এর ভ্যালু বার করতে হবে। ঠিক আছে, এবার কি করতে হবে? তাহলে 1 এর ভ্যালু যদি 108 হয়, তাহলে 19 এর ভ্যালু কত হবে? না 19 ইন্টু 108, 19 দিয়ে গুণ করতে হবে। 8 19-এ না গুণ করব না, 19-এর ঘরে না, তো কষ্ট করে পড়ার কোনো প্রয়োজন নেই। ইউনিট ডিজিটের গুণ দেখো, 8 9 কত হবে? 72। তাহলে ইউনিট ডিজিটে কত আসবে? 2 আসবে। 4টে অপশনের কোনটাতে 2 আছে? পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে 2 আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে এইটা। কেন খাটবো? কেন আমি গুণ করে সময় নষ্ট করব? যদি তাড়াতাড়ি আমার অ্যান্সারটা বেরিয়ে আসে, গুণ করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? নেক্সট একটা কি বলছে? বলছে একটা স্কুলের ছাত্রছাত্রী সংখ্যার, মানে মোট যে ছাত্রছাত্রী আছে সংখ্যার 3/8 হচ্ছে ছাত্রী, বাকিরা ছেলে, মানে ছাত্র। সহজ কথায় ছেলেদের সংখ্যার 1/3 10 বছরের নিচে। ছেলেদের সংখ্যার 1/3 হচ্ছে 10 বছরের নিচে, এবং মেয়েদের সংখ্যার 2/3 অংশ হচ্ছে 10 বছরের নিচে। তাহলে ছেলেদের 1/3 10 বছরের নিচে, আর মেয়েদের 2/3 10 বছরের নিচে। যদি 10 বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের সংখ্যা 260 হয়, যদি 10 বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের সংখ্যা 260 হয়, তাহলে স্কুলে ছেলেদের সংখ্যা কত? এটা বার করতে হবে। সবার প্রথম কথা হচ্ছে ছাত্র, আচ্ছা প্রথমে দিয়েছে ছাত্রী, তাই তো? তাহলে ছাত্রী আর ছাত্র, তাহলে এটা হচ্ছে মোট। এবার কি বলছে দেখো, 3/8 ছাত্রী, তাহলে মানে বলবো যে 8 জনের মধ্যে 3 জন ছাত্রী। তাহলে বলতে পারবো 5 জন ছাত্র, 5 আর 3 8 হলো, বলা যাবে এটা। তাহলে সেই একই রকম প্রসেস আমরা এখানে 300 ধরে নিলাম আর এখানে 500 ধরে নিলাম হিসাবের সুবিধার্থে। এবার বলছে যে ছেলেদের সংখ্যার 1/3 মানে 1/3 10 বছরের নিচে, 1/3 10 বছরের নিচে কত বলছে? 1/3 মানে ইন্টু 1/3, মানে হচ্ছে 500 গুণিত 1/3 মানে 5/3। এরা কত? বিলো
10, 10 বছরের নিচে। তাহলে 10 বছরের উপরে কজন আছে? 10 বছরের উপরে কজন আছে? 1/3 যদি 10 বছরের নিচে হয় তাহলে 2/3 হচ্ছে 10 বছরের উপরে, মানে 500কে 2/3 দিয়ে গুণ করতে হবে। 500কে 2/3 দিয়ে গুণ করলে কি হবে? 5 গুণ 500 গুণ 2/3 কেমন হবে? 500 গুণিত 2/3, তার মানে কত হচ্ছে? 1000/3। ঠিক আছে, এরা তাহলে কত হচ্ছে? 10 বছরের ওপরে হচ্ছে। ঠিক আছে, মানে গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, আর এইটা হচ্ছে বিলো 10। ঠিক আছে, 10-এর নিচে। একই রকম ভাবে বলেছে মেয়েদের সংখ্যার 2/3 10 বছরের নিচে। তাহলে মেয়েদের সংখ্যার 2/3 হচ্ছে 10 বছরের নিচে। তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রথমে বলেছে 2/3 10 বছরের নিচে, তার মানে গুণিত 2/3 কি হবে? 300 মানে 100 মানে হবে 200। কিভাবে এলো এটা? 300 গুণিত 2/3, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 100। তাহলে 100 গুণ 2 মানে কত? 200। তাহলে হলো 200। 200 জন যেটা হচ্ছে সেটা হচ্ছে 10 বছরের নিচে, যে লেস দ্যান 10 মানে 10 বছরের নিচে। তাহলে 200 জন যদি 10 বছরের নিচে হয়, বাকি পড়ে রইল কজন? 100 জন। তাদের ভ্যালু হচ্ছে 10-এর ওপরে বা 10-এর সমান। ঠিক আছে, তাহলে এই যে ফরমেশনটা করলাম সেটা আশা করছি বোঝা গেল। এবার কি বলেছে ওরা, কি জানতে চেয়েছে? বলছে স্কুলে ছেলেদের সংখ্যা কত? যদি 10 বা তার বেশি বয়সী ছাত্রছাত্রীদের সংখ্যা যদি 260 হয় তাহলে ছেলেদের সংখ্যা কত? আচ্ছা, বলেছে 10 বা 10-এর বেশি, তাহলে আমরা কোনটা নেব? এই একটা 10 বা 10-এর বেশি আছে, আর এইখানে একটা 10 বা 10-এর বেশি আছে। তাহলে মোট কত আছে? মোট আছে হচ্ছে 100 প্লাস 1000/3। তাহলে এটাকে হিসাব করলে কি হবে? 3 লসাগু যাবে, 3 গুণ 100 মানে 300, আর 1000 অ্যাজ ইট ইজ বসে যাবে। তার মানে এখান থেকে যে পেলাম কি 1000/3, ও 1000 কেন 1300/3। তাহলে 1300/3 এটা কি পেলাম? এটা পেলাম 10 বছর বা তার উপরে। দশ বছর বা তার উপরে কত সংখ্যা আছে? 1300/3। এবং এইটাই বলেছে 260। এটা তো আমরা এই হিসাব থেকে পেয়েছি। তাহলে 1300/3 মানে হচ্ছে 260। তাহলে 1 মানে কত? না 260 গুণিত 3/1300। ঠিক আছে, কি হবে? এখানে 0 0 কাটবে, 13 10 30, 13 10 13 2, তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে 6/10, তাই তো? এখান থেকে কত পাচ্ছি? 6/10 পেলাম। এবার আমাকে বলতে হবে কি স্কুলে কতজন ছেলেদের সংখ্যা কত? স্কুলের ছেলেদের সংখ্যা কি বার করেছি? যে 500। তাহলে আমাকে 500-র ভ্যালু বার করতে হবে। তাহলে 500-র ভ্যালু, 1-এর ভ্যালু 6/10 হলে 500-র ভ্যালু হচ্ছে 500 গুণ 6/10। এই 0 0 কাটলো, 5 6 30। তাহলে অ্যান্সার কত হবে? 300 হবে অ্যান্সার আমাদের। বোঝা গেল? অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক। তাহলে কি বললো প্রথমে? তোমাদের আরেকবার বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। বলতে একটা স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা 3/8 হচ্ছে, 3/8 ছাত্রী, বাকিরা ছেলে। ঠিক আছে, 3/8 ছাত্রী যখন বলে দিয়েছে মানে 8 হচ্ছে মোট, ছাত্রী 3, তাহলে ছাত্র 5, ব্যাস। এবার বলছে ছেলেদের সংখ্যার 1/3 10 বছরের নিচে হয়। মানে ছেলেদের সংখ্যা কত? মানে ছাত্রদের সংখ্যা, ছাত্রের সংখ্যা মানে 500, মানে 5, আমরা 3 আর 5কে 500 300 করে হিসাব করে নিয়েছি। ঠিক আছে, তাহলে 500 1/3 মানে 500/3। ঠিক আছে, আর অবশিষ্ট যারা 10 বছরের নিচে, আর 10 বছরের উপরে কত? তাহলে অবশিষ্ট যেটা থাকবে মানে 2/3। সিম্পল। আবার দেখো
ছাত্রী বলেছে, আমরা কত ধরে নিয়েছি এখানে 300 ধরে নিয়েছি। ঠিক আছে, তাহলে তাহলে মেয়েদের 2/3 হচ্ছে 10 বছরের নিচে, তাহলে 10 বছরের নিচে 2/3 ধরে নিয়েছি এখানে, মানে 2/3 গুণ করে কত পেয়েছি, 200 পেয়েছি। তাহলে এরা হচ্ছে 10 বছরের নিচে। এবার আমাদের কি করতে হবে, 10 বছরের উপরেরটা বার করতে হবে। 10 বছরের উপরে তাহলে কত পেলাম না, 300-র মধ্যে 200 যদি 10 বছরের নিচে হয় তাহলে 10 বছরের উপরে হবে 100 জন, সহজ কথা। এবার টোটাল কি বলেছে, 10 বছরের উপরে বা 10 বছর বা 10 বছরের উপরে কতজন আছে মোট টোটাল, সেখানে এখানে বলে দিয়েছে 10 বছর বা 10 বছরের উপরে 260 জন। কিন্তু আমরা যে হিসাব করেছি 300 আর 500 দিয়ে, সেখানে কত বেরোচ্ছে, সেখানে বেরোচ্ছে 1000/3 যোগ 100, তাহলে 100 যোগ 1000/3, তাহলে এখানে হচ্ছে 1300/3, 1300/3 মানে হচ্ছে 260, এই যে বলে দিয়েছে 200। এখান থেকে হিসাব করে একের ভ্যালু বেরোলো 6/10, আর একের ভ্যালু যদি 6/10 পেলো, তাহলে মোট আমরা এখানে ছাত্র কতজন ধরেছি, 500 জন ধরেছি। তাহলে 500 জনের হিসাব বার করলেই হবে। এইটাকে তোমরা রেশিও সরাসরি শুধু মানে 3-এর মানে ভগ্নাংশ করে করেও বার করতে পারো, সমস্যা কিছু হবে না। ঠিক আছে, যেটা সুবিধা হবে সেইভাবেই করবে। আচ্ছা, কড়াই যখন হচ্ছে তোমাদের ভগ্নাংশের প্রসেসটাও দেখিয়ে দিই, ওটাও কোনো সমস্যা নেই, অ্যাজ ইট ইজ তাড়াতাড়ি হয়ে যাবে। যদি এটা বুঝতে সমস্যা হয় অবশ্যই ভগ্নাংশের বেসিক প্রসেসে চলে যাও। 8-এর মধ্যে আমার কি ছিল, 3 জন ছাত্রী আর 5 জন ছাত্র। তাহলে 5 জন ছাত্রর কি বলেছে, 1/3 10 বছরের নিচে। 5 জন ছাত্রর 1/3 10 বছরের নিচে বাই, তার মানে কি 5/3, এরা হচ্ছে 10 বছরের নিচে, তার মানে বিলো 10। ঠিক আছে, আর অবশিষ্ট পড়ে রইল কত, 3 জনের মধ্যে 1 জন, তো এইটা পেয়ে গেলাম 3 জনের মধ্যে, তাহলে 2 জন, মানে 2/3 হচ্ছে 5-এর মধ্যে, তার মানে এখান থেকে পাবো 10/3। 10/3 ছাত্র যারা 10 বা 10-এর উপরে। ঠিক আছে, এখান থেকে পেয়ে গেলাম। একই রকম ভাবে এখানেও দুটো স্প্লিট করব, দুটো স্প্লিটে কি পাবো, এখান থেকে পাবো, দেখো মেয়েদের সংখ্যা 2/3 হচ্ছে 10 বছরের নিচে, তার মানে একটা 2/3, যারা 10 বছরের নিচে, তাহলে 3 কেটে গেল, পড়ে রইল কত, 2 ছাত্রীদের মধ্যে 2 জন হচ্ছে, 3 জনের মধ্যে 2 জন হচ্ছে 10 বছরের নিচে। অবশিষ্ট তাহলে কে আছে, 3-এর মধ্যে 2 যদি 10 বছরের নিচে হয় তাহলে 1 হবে 10 বছর বা 10 বছরের উপরে, সিম্পল। তাহলে এখানে কি বলেছে, মোট সংখ্যা কত বলেছে, 260 জন। তার কত, যদি 10 বা 10-এর বেশি ছাত্রছাত্রী, মানে ছাত্রছাত্রী মোট 10 বা 10-এর বেশি বয়স, তার মানে আমরা এইটাকে নেব, 10 বা বেশি বয়স এইটাকে নেব। তাহলে কি পাবো এখান থেকে, 1 + 10/3, হিসাব করলে কত পাবো, নিচে 3, 3 3 আর 10-এ 13, 13/3। ঠিক আছে, 13/3 মানে কত বলবো, 260। তাহলে আমরা অ্যাকচুয়ালি কার ভ্যালু জানতে চাইছি, মোট ছাত্র সংখ্যা জানতে চাইছি, স্কুলের ছেলেদের সংখ্যা কত। তাহলে 1-এর ভ্যালু কত, 260 গুণ 3/13 হলো। তাহলে আমরা কি জানতে চাইছি, 5-এর ভ্যালু জানতে চাইছি। তাহলে 260 গুণিত 3/13 গুণিত 5, 13 20, তাহলে কত হচ্ছে, দেখো 50, 20 5-এ 100 গুণ 3 মানে 300। যেটাই তাহলে আমাদের সুবিধা হবে সেটাই করবে। প্রসেস একই, একটাকে আমরা বড় করে ধরেছি, একটাকে একটু ভগ্নাংশ করে স্প্লিট করেছি, যেটা সুবিধা হবে সেটাই করবে। ক্লিয়ার হয়েছে, দুটো কিন্তু একই জিনিস, জাস্ট এটা একটু প্রসেসটা একটু ছোট হবে, হিসাব করতে কম হবে, ওর আগেরটা হিসাব করতে একটু বেশি হয়েছিল, আর কোনো ব্যাপার নেই। বোঝা গেছে? তাহলে আশা করছি এই অঙ্কটা তোমাদের পুরো ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে। বলেছে যে 9, 15, 21, 31 এর প্রত্যেকটিকে x যোগ করলে প্রাপ্ত সংখ্যা সমানুপাতে হয়। তাহলে এবার কি বলেছে দেখো, সংখ্যার মানে 3x - 2 আর 5x + 4 এর গড় সমানুপাতিক বার করতে হবে। এই সংখ্যা এটার বাদ দাও, এটা দরকার নেই। 3x - 2 এবং 4x + 4 এর গড় সমানুপাতিক বার করতে হবে। তাহলে এটা বার করতে গেলে আমার x এর ভ্যালু লাগবে। তাহলে x এর ভ্যালু কোত্থেকে পাবে, এখানে বলেছে যোগ করতে। তাহলে প্রত্যেকটার সঙ্গে x যোগ করলে সমানুপাতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটার সঙ্গে x যোগ করব, 9 + x, 15 + x, 21 + x, আর কি করব 31 + x, প্রত্যেকের সঙ্গে x যোগ করলাম। তবে এই দুটো এই চারটে বলছে সমানুপাতে থাকবে, মানে এরকম কন্ডিশন হবে। যদি এরকম কন্ডিশন হয় তাহলে আমরা কি করি, তাহলে দেখো প্রথমে বাই হিসাবে লিখি 9 + x / 15 + x
ইকুয়াল টু সমানুপাতের চিহ্ন পরিবর্তে ইকুয়াল টু 21 প্লাস এক্স, এটা বাই হয়ে আসবে 31 প্লাস এক্স। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন হবে এর সঙ্গে এর আর এর সঙ্গে এর। তাহলে 9 প্লাস এক্স ইন্টু কী হবে 31 প্লাস এক্স ইকুয়াল টু, এবার এই দুটো গুণ হবে 21 প্লাস এক্স প্লাস 15 প্লাস এক্স। বাস হলো, গুণ করতে হবে। তাহলে 9কে 31 দিয়ে গুণ করলে 9 একে 9, 3 9 27, 279। 9কে এক্স দিয়ে যোগ করলে 9x, এক্সকে 31 দিয়ে গুণ করলে 31x প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু কি আসছে 21-এর সঙ্গে 15 গুণ করতে হবে। 21-এর সঙ্গে 15 গুণ করো, 15 একে 15 5, হাতের রইল 1, 15 দুগুণে 30, একে 31 হলো। তারপর 21-এর সঙ্গে এক্স গুণ হবে, 21-এর সঙ্গে এক্স গুণ হবে এক্স 21x প্লাস আবার এক্সের সঙ্গে 15 গুণ হবে, এক্সের সঙ্গে 15 গুণ হওয়া মানে হচ্ছে 15x, আবার এক্সের সঙ্গে এক্স গুণ হবে মানে হচ্ছে এক্সের স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুদিক থেকে এক্সের স্কোয়ার আর এক্সের স্কোয়ার কাটলো, মানে আমার এটা যে পাওয়ারের 2 যে পার্টটা ছিল সেটা মিটে গেল। তাহলে আমার চিন্তাটা কমে গেল এখান থেকে, কারণ শুধুমাত্র এক্সের কম্পোনেন্ট আছে। তাহলে এখান থেকে পাচ্ছি 279 প্লাস 31 আর 9 40x 40x সমান সমান 315 অ্যাজ ইট ইজ রয়ে ফেলে রাখো। আর 21 আর 15 কত হয়, 20 আর 15 35 আর 1 36, 36x। তাহলে এখান থেকে পাবো 40x মাইনাস 36x, কারণ 36টা এ পাশে আনলাম, সমান সমান এর পাশে এলে মাইনাস হয়ে আসবে, সমান সমান 315 আর এই পার্টটা এ পাশে এলে মাইনাস 279 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে বিয়োগ করলে কি পাচ্ছি আমরা 4x পাচ্ছি। 4x সমান এখানে বিয়োগ করলে কত পাচ্ছি, এটাকে 280 ধরে নাও, 280 থেকে 300-তে যেতে কত লাগবে, 280 থেকে 300 যেতে লাগবে হচ্ছে 20, আর এখানে 15, তাহলে 20 আর 15 হচ্ছে তোমার 35, আর এখানে 1 বেশি ধরেছি তার মানে আরো 1 বাড়াতে হবে, তাই তো 35 একে 36 হবে তাহলে বিয়োগ করলে। ঠিক আছে, তাহলে এখানে x সমান সমান হচ্ছে 36/4, তার মানে হচ্ছে 4 9 36। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কি পেলাম, x এর ভ্যালু পেলাম 9। বোঝা গেল? এবার দেখো, এবার বার করতে বলেছে গড় সমানুপাতিক। তাহলে গড় সমানুপাতিক মানে কি মনে আছে, গড় সমানুপাতিক কিভাবে বার করতাম, √a/b, এইভাবে গড় সমানুপাতিক বার করে। ধরো দুটো দিয়েছে √a/b এইভাবে, তার মানে অ্যাকচুয়ালি কেমন হচ্ছে না, রুটের মধ্যে থাকছে 3x - 2 আর কি থাকছে 5x + 4 এরকম থাকছে। ক্লিয়ার? এবার কি করব, এবার x এর জায়গায় ভ্যালু পুট করব, কারণ x এর ভ্যালু আমি 9 অলরেডি বার করে রেখেছি, ভ্যালু পুট করব। রুটের মধ্যে কি আসছে 3 × 9 - 2 আর কি আসছে 5 × 9 + 4। তাহলে কি আসছে এখান থেকে দেখো 3 9 27 - 2, 27 - 2 মানে কত 25, 5 9 45 আর 4 কত হবে 49। তাহলে রুট থেকে 25কে বার করতে গেলে 5 হবে, রুট থেকে 49কে বার করতে গেলে 7 হবে, তাহলে 5 সাথে কত হচ্ছে 35। সিম্পল ম্যাথ, কিচ্ছু নেই অঙ্কটায়। তাহলে এটার অ্যান্সার কত আমরা পাবো 35, মানে হচ্ছে অপশন এ। বোঝা গেছে? চলো নেক্সট দেখো 5-এরটা কি বলেছে, বলেছে এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত হচ্ছে 3:5 এবং সঞ্চয়ের অনুপাত 2:3। যদি বি এর আয় এর সঞ্চয়ের 3 গুণের সমান হয়, যদি বি এর আয় এর সঞ্চয়ের 3 গুণের সমান হয় তাহলে এ এবং বি এর ব্যয়ের অনুপাত কত বার করতে হবে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে তাহলে এটাকে আমরা বানাবো কি করে। প্রথমে আমাদের দুটো জিনিস দিয়ে দিয়েছে, একটা বলেছে আয়, আয়ের অনুপাত দিয়ে দিয়েছে না a/b এর আয়ের অনুপাত কত না 3:5। ঠিক আছে, আর একটা কি বলেছে সঞ্চয়ের অনুপাত,
কি বলেছে? সঞ্চয়ের অনুপাত, তাই তো? সঞ্চয় কত বলেছে? A:B, কত বলেছে? 2:3। এবার আমার প্রশ্ন হলো, এটাকে আমি সলভটা করব কি করে? এটাকে আমরা সলভ করব কি করে? দুটো আলাদা আলাদা রেশিও আছে, ঠিক আছে? আবার আয় আর সঞ্চয় চেয়েছে, মানে দিয়ে দিয়েছে, আর ব্যয়ের অনুপাত জানতে চেয়েছে। তাহলে আয় সঞ্চয়ের মধ্যে যদি কোনো রিলেশন করতে পারি তাহলে এই দুটোর মধ্যে ইনক্লুড করা যাবে। সম্পর্ক দিয়ে দিয়েছে, সম্পর্কটা হচ্ছে এইটা, যদি বি এর আয় এর সঞ্চয়ের 3 গুণ হয়, যদি যদি বি এর আয় এর সঞ্চয়ের 3 গুণের সমান হয়, ভালো কথা। তাহলে এর আয় মানে এইটা এর সঞ্চয়ের 3 গুণের সমান, সরি বি এর আয় বলেছে, বি এর আয় মানে 5টা এর সঞ্চয়ের 3 গুণের সমান, মানে 2 × 3 মানে 6, আর এটা হচ্ছে 5। কিন্তু আমরা সম্পর্কটা করব কি করে? এই দুটোর মধ্যে সম্পর্ক কি করে? তার জন্য আমার কিছু একটা কমন কিছু রাখবে যেটাতে দুটোর মধ্যে সম্পর্ক করতে পারে। সেটা কি? আমরা ধরলাম এই সংখ্যাটা হচ্ছে 3x আর এই সংখ্যাটা হলো 5x। এইটাকে ধরলাম 2x, ধরতে পারবে না কিন্তু অন্য কিছু ধরবে, y ধরলাম, আর এটাকে ধরলাম 3y। ক্লিয়ার? এইবার দেখো তোমার সুবিধা হয়ে যাবে জিনিসটা করতে। বলছে বি এর আয় কত? বি এর আয়, এটা আয়, বি এর আয় কত? 5x। বি এর আয় কত? 5x ইকুয়াল টু এ এর সঞ্চয়ের 3 গুণের সমান। তাহলে এ এর সঞ্চয় কত? 2y, এর 3 গুণের সমান। এইটাই তো বলেছে জিনিস। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x/y সমান 3 × 6/5। পারবো না এটা লিখতে? যদি আমি x এর ভ্যালু আর y এর একটা ভ্যালু, অনুপাতের ভ্যালু পেয়ে যাই, সেটা যদি আমি এখানে ইন্ট্রোডিউস করি তাহলে ব্যাপারটা কেমন হবে? দেখা যায় কেমন হয় ব্যাপারটা। এই 6টা x এর ভ্যালু, 6টা আমরা এখানে ইন্ট্রোডিউস করছি। তাহলে কি হচ্ছে না 3 × 6 মানে এখানে পাচ্ছি আমরা 18, আর এইটায় পাচ্ছি হচ্ছে 5 × 6 মানে 5 × 6 30। এটা পেলাম। একই রকম ভাবে এই y এর ভ্যালু 5 আমরা এখানে ইন্ট্রোডিউস করি, দেখা যাক কি হয়। y এর ভ্যালু 5 মানে 2 গুণ y এর ভ্যালু 5, তার মানে এখানে কত পেলাম? 10। এখানে কত? y এর ভ্যালু 5 দেব, মানে 3 গুণ 5, 3 5 কত হচ্ছে? 15। ঠিক আছে, এবার একটু সাজিয়ে লিখি জিনিসটা। দেখো আয় কত? এ বি আয় কত? 18 আর 30, আর সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে 10 আর 15। দেখো আমরা সাধারণভাবে কি জানি যে আয় বিয়োগ সঞ্চয় হচ্ছে তো মানে কি বলে ওটাকে, ব্যয়। কেন? কারণ আমি যা আয় করলাম সেটা দিয়ে কি করি? আমরা ব্যয় করি, ব্যয় হয়ে যাওয়ার পর আমরা সঞ্চয় করি। আমরা আয় করি আর তারপর ব্যয় হয়, আর মানে আয়টা কীভাবে খরচ হয়? ব্যয় প্লাস সঞ্চয় হিসাব করে আয় পাবো। তাহলে আমরা যদি আমরা যদি ব্যয় বার করতে চাই তাহলে কি করব? ব্যয় বার করতে গেলে কি হবে? আয় বিয়োগ সঞ্চয়, সহজ জিনিস। তাহলে আয় আর সঞ্চয়ের বিয়োগ করব। এখানটা কি হচ্ছে দেখছি, এখানে 8 আর এখানে বিয়োগ করলে 15। তাহলে আনসার কত পাচ্ছি আমরা? 8:15। আমরা আনসার কত পাচ্ছি? 8:15। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা একটা ধরলাম একটাই কারণে, কারণ এই যে শর্তটা আমাদের দিয়েছে, এইটা হচ্ছে, এই শর্তটা আমাকে দুটো অনুপাতের মধ্যে সম্পর্ক করতে হেল্প করবে। আর দুটো অনুপাতের সঙ্গে যদি সম্পর্ক না করতে পারি তাহলে এই যে বিয়োগটা করলাম এখানে, এই জিনিসটা করতে পারবো না। একদম সহজ কথা। সম্পর্ক থেকে আমরা অনুপাতটা বার করলাম, এবং অনুপাত বার করার ফলে প্রত্যেকের সঙ্গে মাল্টিপ্লিকেশন করলাম মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দিয়ে। আর এখানে মানে এক্স এর ভ্যালু 6, এখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 6, আর ওয়াই এর ভ্যালু 5, এখানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হলো 5। তাহলে সেই জন্য আমরা দুটোর মধ্যে সম্পর্ক করে তবে এই জায়গাটায় আনতে পারলাম। বোঝা গেল? ক্লিয়ার হলো?
চলো নেক্সট কি বলছে দেখো, বলছে যদি 10a³ + 4b³ ইজ টু 11a³ - 15b³ ইজ ইকুয়াল টু 7:5 হলে 3a + 5b ইজ টু 9a - 2b সমান কত হবে? দেখো প্রসেস একই, ঠিক আছে, কিন্তু এখানে কিউব দিয়ে তোমাদের একটুখানি এদিক ওদিক করে দিয়েছে। কেন এদিক ওদিক বললাম? দেখো 10a³ + 4b³, ঠিক আছে, এই পার্টটা নিচে আসবে কারণ অনুপাত আছে, এই পার্টটা নিচে আসবে, বাই 11a³ - 15b³ সমান কত হচ্ছে? 7:5, মানে কত? 7/5। কি করতে পারি? কোনাকুনি মাল্টিপ্লিকেশন করতে পারি। কোনাকুনি মাল্টিপ্লিকেশন করলে কি হবে? 5-এর সঙ্গে 10a³ + 4b³ এটা মাল্টিপ্লিকেশন হবে, ইকুয়াল টু এই পার্টটা গুণ হবে 7-এর সঙ্গে। তাহলে 7-এর সঙ্গে কি আসছে? 11a³ - 15b³ এই পার্টটা। তাহলে গুণ করি, 5×10 = 50, a³ থাকছে, 5×10 = 50 a³ 4×5 = 20b³ 4×5 = 20b³ সমান 7×11 = 77 a³ মাইনাস 70 আর 35 70 105 b³। ঠিক আছে, হলো। এবার a³ গুলোকে একদিকে, b³ গুলোকে একদিকে। দেখো আমি যদি a³ আনি তাহলে এখানে 50 আছে, মাইনাসে চলে আসবে, দরকার নেই, আমি প্লাসটাকে নিয়ে যাই, আর এটাকে এ পাশে আনি, মানে 105 b³ এ পাশে আনলাম, 105 b³ এ পাশে আনলাম, আর এ পাশে 20 b³ অলরেডি আছে, রেখে দিলাম। এই পাশে 77 a³ আছে, 77 a³ আছে, এই 50 a³ এ পাশে আনলাম, মানে -50 a³ হলো, কারণ প্লাস ছিল, মানে কিছু নেই, মানে প্লাস আছে, এর পাশে গিয়ে মাইনাস হলো। তাহলে দেখো এখানে প্লাস করলে কি হবে? 5, 2, 1 b³ সমান, এখানে বিয়োগ করলে 27 a³। দেখো এবার তোমাদের কাছে বিষয়টা আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। কেন ক্লিয়ার হয়ে গেছে? দেখো এখান থেকে করতে পারবো, 5-এর কিউব করলে কত হয়? 125 হয়, তাহলে এটা 5b এর হোল কিউব লিখতে পারবো 125 b³ আর এখানে 27 a³ 3a এর হোল কিউব লিখতে পারবো, কারণ 3 3 নয়, 3 9 27। তাহলে এখানে কি পড়ে থাকছে আমাদের? 5b = 3a। এখান থেকে যদি আমি বার করি b/a সমান 3/5, তার মানে b এর ভ্যালু 3, a এর ভ্যালু 5। এটা আমরা যদি বসাতে পারি, কোথায় বসাতে পারি? এই ইকুয়েশনে। কেন? কারণ এর অনুপাতটা বার করতে বলেছে, কত? 3a + 5b = 9a - 2b। আচ্ছা, তাহলে 3 a এর ভ্যালু কত আসছে? a এর ভ্যালু 5 আসছে, বসিয়ে দিই 5 প্লাস 5 ইন্টু b এর ভ্যালু কত আসছে? b এর ভ্যালু আসছে 3। b এর ভ্যালু কত আসছে? b এর ভ্যালু 3, অনুপাত 9 ইন্টু a এর ভ্যালু কত আসছে? a এর ভ্যালু আসছে 5, a এর ভ্যালু আসছে 5 মাইনাস 2 ইন্টু b এর ভ্যালু কত আসছে? b এর ভ্যালু আসছে 3, b এর ভ্যালু আসছে 3, বসিয়ে দিই। দেখো 3 5 15, 3 5 15 মানে 30, 15 যোগ 15 আসছে এখানে, অনুপাত 5 9 45 বিয়োগ 3 2 6। তাহলে 15 যোগ 15 করলে কত হবে? 30 = 45 বিয়োগ 6 করতে কত হবে? 39। এবার দেখো তো এই দুটো সংখ্যাকে কত দিয়ে যায়? দেখো পরিষ্কার দেখতে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 10 এ 30, 3 13 39, তাহলে অ্যান্সার কত হচ্ছে? 10:13। ভালো লাগলো অঙ্কটা? অঙ্কটার মেন ফান্ডা কিন্তু এই জায়গাটায়, মেন ফান্ডা কিন্তু বিশেষ করে এই লাইনটায়। এই লাইনটা যদি নিয়ে আসতে পারো তাহলে এই অঙ্কটা করা কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? সিজিএল এর ম্যাথ একটু তোমাকে তো ভাবাবে, এইটুকুনি তোমাকে করতেই হবে, তাই না? চলো নেক্সট ম্যাথ। হতে পারে এই অঙ্কটা সিজিএল এ দিয়েছে, কিন্তু একদম পাতি ম্যাথ, ঠিক আছে, কিন্তু শুধু তোমার একটু কনসেপ্ট লাগবে। বলছে রাজু একটি পিৎজার 3/8 অংশ খেয়েছিল, অ্যাডাম বাকি পিৎজার 3/10 অংশ খেয়েছিল, তারপর রেনু যে পিৎজা বাকি ছিল তার 4/7 অংশ খেয়েছিল।
তাহলে পিৎজার কোন ভগ্নাংশ এখনো অবশিষ্ট আছে? 4টে অপশন দিয়েছে। সিম্পলি কিচ্ছু ভাববে না, তুমি জানো টোটাল পিৎজাটা 1, আর কিছু জানো না। এই 1-এর মধ্যে ভালো করে ভাবো, 1-এর মধ্যে 3/8 অংশ যদি খেয়ে নেয়, ভালো করে ভাবো, 3/8 যদি খেয়ে নেয়, বাকি থাকবে তাহলে কত? বাকি থাকবে 5/8, কারণ 3 খেয়েছে, 5 তবে না 8 হবে। তাহলে 1-এ তাহলে এখন বাকি আছে কত? 1-এর 5/8। ক্লিয়ার? এটা একই লজিকে দেখো, অ্যাডাম বাকি পিৎজা এখন এই পার্টটা, বাকি পিৎজা 3/10 অংশ খেয়েছে। কত খেয়েছে? 3/10 খেয়েছে। তাহলে বাকি আছে কতখানি? এখান থেকে কতখানি দেখতে পাচ্ছি? 7 অংশ বাকি আছে, মানে 7/10 বাকি আছে। কারণ 7 আর 3 তবেই না 10 হচ্ছে। 3 ভাগ খেলে 7 ভাগ বাকি আছে, সহজ কথা। তাহলে আবার করে নিলাম 7/10। এইটা কিন্তু এখন এই পার্টটা অবশিষ্ট। তাহলে রেনু এই যে অবশিষ্ট পিৎজার 4/7 অংশ খেয়েছিল, তাহলে চেয়েছে কি অবশিষ্ট কত বাকি আছে? তাহলে 4/7 খেয়েছে। কত খেয়েছে? 4/7 খেয়েছে। 4/7 খেয়েছে, তাহলে অবশিষ্ট কত আছে? 4। আর কত আছে? তাহলে 3 ভাগ অবশিষ্ট আছে, 3/7। তাহলে এটা পরেও অবশিষ্ট হচ্ছে 3/7। এইবার করব আমরা কাটাকুটি। 7 কাটলো, 5 2 10। আর কিছু কাটাকুটি যাচ্ছে না? যাচ্ছে না। তাহলে উপরে কত আছে? 3, নিচে কত আছে? 8 2 16। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কত? 3/16। মানে সিজিএল এরকম সহজ মেথড দেয়, কিন্তু তোমাকে এই কনসেপ্টটা রাখতে হবে যে 3/8 খেলে 5/8 বাকি আছে, 3/10 খেলে 7/10 বাকি আছে, 4/7 খেলে 3/7 বাকি আছে। এই তো অঙ্ক ছিল। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে বলো আজকের ক্লাসে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।